হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব উচ্চ মাধ্যমিকের রাষ্ট্রবিজ্ঞান। আজকে দ্বিতীয় অধ্যায় থেকে আমরা যে আলোচনাটা চালু করছিলাম, আন্তর্জাতিক সংগঠন ও প্রতিষ্ঠান সমূহ, যে বিষয়টি নিয়ে তোমাদের সঙ্গে ধারাবাহিকভাবে আমি আলোচনা করছিলাম, তার আজকে আমরা অষ্টম দিনে চলে আসছি, ডে 8। এরপরে আর 4টা ক্লাস আমি নিয়ে আসবো, তারপরে কিন্তু এই চ্যাপ্টারটা পুরোপুরি কভার আপ হয়ে যাবে। তারপরে কিন্তু আমরা চলে যাবো এখান থেকে বিভিন্ন ধরনের প্রশ্নগুলো এবং তার উত্তরগুলো কি করে আমরা এমসিকিউ গুলো সলভ করব, কত ধরনের প্রশ্ন আসবে, কেমন কেমন ধরনের প্রশ্নের জন্য আমরা প্রিপেয়ার হব, সেই নিয়ে বিস্তারিত আলোচনা হবে তোমাদের সঙ্গে। তো যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি, সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে দেবে, যাতে নেক্সট টাইম থেকে কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশনটা তুমি সবার আগে পেতে পারো। এছাড়া যারা ভাবছো আমাদের কাছে সরাসরি পড়বে অনলাইনে, তারা অবশ্যই যোগাযোগ করবে আমাদের অফিসিয়াল নাম্বার 7076398606 নাম্বারে, অথবা 6295916282 নাম্বারে। তোমাদের পুরো কোর্স ফি রয়েছে জাস্ট 299 রুপিস, পুরো সেমিস্টারের কোর্স ফি একটা সাবজেক্টের। তো দেরি না করে আজই যোগাযোগ করো আমাদের সঙ্গে এবং যুক্ত হয়ে যাও আমাদের অনলাইন ক্লাসে। চলো শুরু করছি আজকের ক্লাসটা। কি রয়েছে দেখো, আজকের আলোচনার বিষয় কিন্তু সচিবালয় সম্পর্কে আমি আলোচনা করব, ঠিক আছে? সচিবালয় এবং একটি সংক্ষিপ্ত পরিচিতি সচিবালয়ের। হ্যাঁ, দেখো কি বলেছে, যদি খুব ভালো করে লক্ষ্য করো, কি বলছে এর সংজ্ঞা যদি আমরা দেখতে চাই, সম্মিলিত জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক এবং কার্যনির্বাহী সংস্থা হলো কর্ম দপ্তর বা সচিবালয়। এবং এই সচিবালয়ের সদর দপ্তর কোথায়? এই সচিবালয়ের কিন্তু প্রধান কার্যালয় মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু নিউ ইয়র্কে কিন্তু শহরে অবস্থিত। তাহলে আমি বারবার করে তোমাদের বলছি, আমি যে পড়াগুলোকে তোমাদের পড়াচ্ছি বা যেই জিনিসগুলোকে তোমাদের সামনে উপস্থাপন করছি, সেখানে কিন্তু পুরো এমসিকিউ এর উপরে বেস করে কিন্তু উপস্থাপনটা, বিস্তারিত আলোচনা হচ্ছে, প্লাস ওয়ান লাইনার করে এমসিকিউ গুলো তোমাদের সামনে আলোচনা করছি। দেখো কি বলছে, এবার গঠন সম্পর্কে যদি জানতে চাই, জাতিপুঞ্জের সনদের 97 নং ধারা অনুযায়ী একজন মহাসচিব কিন্তু এবং প্রয়োজনীয় সংখ্যক কর্মচারী নিয়ে কিন্তু এটি গঠিত হয়। মানে যতজন কর্মচারীর প্রয়োজন রয়েছে সেই কর্মচারীদের নিয়ে কিন্তু তৈরি হয় এই সচিবালয়। ক্লিয়ার? ওকে। এবার সচিবালয়ের বর্তমান কাঠামো কি রয়েছে? সচিবালয়ে সহকারী মহাসচিব রয়েছে 5 জন এবং উপমহাসচিব রয়েছে 11 জন। এখানে কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় কি বলেছে দেখো, সচিবালয়ের কর্মচারীরা আন্তর্জাতিক সিভিল সার্ভিসের মাধ্যমে কিন্তু মর্যাদা পান। তারা নির্দিষ্ট কোনো দেশের প্রতি কিন্তু অনুগত না থেকে সরাসরি জাতিপুঞ্জের প্রতি দায়বদ্ধ থাকেন। বর্তমান মহাসচিবের অধীনে কিন্তু এই বিশাল কাঠামো কিন্তু পরিচালনা হতে দেখা যায় এবং এটা কিন্তু পরিবর্তনযোগ্য। ক্লিয়ার? এবার মহাসচিব বিশ্বের শীর্ষ কূটনীতিক হিসেবে কিন্তু কাজ করছে এবং মহাসচিবের প্রধান পরিচিতি যদি আমরা বলি, মুখ্য প্রশাসনিক আধিকর্তা। তিনি সম্মিলিত জাতিপুঞ্জের যাবতীয় প্রশাসনিক কাজের কিন্তু প্রধান হিসাবে দায়িত্ব পালন করেন। বিশ্বের শীর্ষ কূটনীতিক বলছে আন্তর্জাতিক রাজনৈতিক অঙ্গনে কিন্তু তিনি জাতিপুঞ্জের প্রধান প্রতিনিধি এবং সমঝোতাকারী আমরা বলতে পারি। এবং সচিবালয়ের প্রধানের কথা যদি বলতে চাই, তিনি সচিবালয়ের কর্মচারী নিয়োগ ও সামগ্রিক কার্যাবলী কিন্তু তদারকিও করে থাকেন। ক্লিয়ার? ওকে। এবার মহাসচিবের নিয়োগ এবং কার্যকাল সম্পর্কে একটু বলে দেই। নিয়োগ পদ্ধতির কথা যদি বলতে চাই, নিরাপত্তা পরিষদের সুপারিশ ক্রমে সাধারণ সভা কর্তৃক নিযুক্ত হয়, এটা 97 নং ধারায় বলা হয়েছে, আর্টিকেল নাম্বার 97। নিষেধাজ্ঞা কি রয়েছে? নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য রাষ্ট্রের নাগরিক কিন্তু এই পদে বসতে পারবেন না। আমি বলেছিলাম যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাষ্ট্র রয়েছে 5টা, ইংল্যান্ড, ফ্রান্স, রাশিয়া, আমেরিকা, চীন। এই 5টা রাষ্ট্রের দ্বারা কিন্তু কখনোই কিন্তু নিরাপত্তা পরিষদের কোনো স্থায়ী সদস্য রাষ্ট্রই কিন্তু এখানকার কোনো নাগরিক পদে কিন্তু বসতে পারবে না। ঠিক আছে? এখানে এই 5টা রাষ্ট্রে কোনো নাগরিক। কার্যকালের মেয়াদ কত? 5 বছর এবং পুনর্বিবেচন মানে পুনর্নির্বাচন যোগ্য। মানে 5 বছরের জন্য মহাসচিব হতে পারে সচিবালয়ের আর কি মহাসচিব, এবং পরবর্তীতে কিন্তু যখন তার টার্ম পিরিয়ড শেষ হয়ে যাবে তারপর সে আবার পুনর্নির্বাচিত কিন্তু হতে পারে। বর্তমান মর্যাদা যদি বলি, তিনি বিশ্বের প্রধান শান্তিকামী ব্যক্তিত্ব হিসেবে কিন্তু স্বীকৃত। মানে সবচেয়ে এই মহাসচিব যিনি রয়েছেন, তিনি কিন্তু বিশ্বের সব থেকে বেশি শান্তিপ্রিয় মানুষ কিন্তু হবে। ক্লিয়ার? ওকে। এবার মহাসচিবের সাংবিধানিক কি কি ক্ষমতা রয়েছে? ধারা নাম্বার 99 কি বলা হয়েছে? ধারা নাম্বার 99 বলা হচ্ছে আন্তর্জাতিক শান্তি বিঘ্নিত হতে পারে এমন পরিস্থিতিতে তিনি নিরাপত্তা পরিষদের দৃষ্টি আকর্ষণ করতে পারেন, নিরাপত্তা পরিষদকে জানাতে পারেন যে এই জিনিসটাকে স্টপ করা উচিত। ধারা নাম্বার 101 কি বলেছেন? সাধারণ সভা কর্তৃক প্রণীত নিয়ম অনুযায়ী তিনি সচিবালয়ের কর্মচারীদের কিন্তু নিয়োগ করার কথা বলা হয়েছে। দেন বার্ষিক প্রতিবেদনের কথা বলা হয়েছে এখানে, যে জাতিপুঞ্জের কার্যাবলী সম্পর্কে তিনি প্রতি বছর সাধারণ সভার নিকট কিন্তু প্রতিবেদন পেশ করেন।
এবং শান্তি রক্ষার কথা যদি আমরা বলতে চাই তাহলে কি বলেছে, সাধারণ সভা ও নিরাপত্তা পরিষদ অর্পিত যে কোনো দায়িত্ব পালনে কিন্তু তিনি বাধ্য। এটা ধারা নাম্বার 98 বলা হয়েছে। ক্লিয়ার? ওকে, নেক্সট, ইতিহাসের পাতায় কয়েকজন মহাসচিবের কথা যদি আমরা বলি তাহলে মানে এটা প্রথম মহাসচিবের নাম কিন্তু কি ছিল? প্রথম মহাসচিবের নাম ছিল নরওয়ের ট্রিগভিলি। মনে রাখবা, ট্রিগভিলি নরওয়ের ছিল। নরওয়ে দেশ থেকে প্রথম মহাসচিব, পরীক্ষায় খুব আসে এটা। দ্যাগ হ্যামারশিল্ড, সুয়েজ ও কঙ্গো সমস্যা সমাধানে কিন্তু এই তোমার হচ্ছে মহাসচিব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। উথান্ট, রস্যুথান্ট বা ইউথান্ট যদি বলি তো কিউবা সংকট সমস্যা সমাধানে সফল ভূমিকা পালন করেছিল উথান্ট। দেন কোফি আন্নান 2000 সালে গুরুত্বপূর্ণ মিলেনিয়াম রিপোর্ট কিন্তু পেশ করেছিল তোমার মহাসচিব কফি আন্নান। এবার বর্তমান মহাসচিবের কথা যদি বলি, অ্যান্তনিও গুতেরেস, ইনি বর্তমান মহাসচিব এখন রয়েছেন। তো বলছে সম্মিলিত জাতিপুঞ্জের বর্তমান এবং নবম মহাসচিব হলেন পর্তুগালের প্রাক্তন প্রধানমন্ত্রী অ্যান্তনিও গুতেরেস। ওকে, দ্বিতীয় কার্যকালের কথা যদি বলি, 1 জানুয়ারি 2022 খ্রিস্টাব্দে তিনি তার দ্বিতীয় মেয়াদের কাজ শুরু করেছেন। মানে প্রথমে তো তিনি ছিলেন, আবার পুনর্নির্বাচিত হয়ে কিন্তু আবার দ্বিতীয় মেয়াদের কাজ কিন্তু শুরু করেছেন 2022 থেকে। 2022 থেকে 27 পর্যন্ত তিনি থাকবেন। তারপরে যদি তিনি সুস্থ স্বাভাবিক থাকেন তাহলে কিন্তু তিনি আবার যদি চায় পুনর্নির্বাচিত হওয়ার প্রসঙ্গে যদি তিনি এগিয়ে থাকেন তাহলে আবারও হতে পারে। তিনি বিশ্ব শান্তি, জলবায়ু পরিবর্তন এবং মানবাধিকার রক্ষায় কিন্তু অত্যন্ত সোচ্চার হিসাবে কিন্তু কাজ করছেন তিনি। তো এই ছিল আজকের ক্লাস। তো যারা এসকেবিউর আন্ডারে বিভিন্ন কলেজগুলোতে যারা বিভিন্ন স্কুলগুলোতে পড়াশোনা করছো, তোমরা যারা ভাবছো যে আমাদের সঙ্গে যুক্ত হবে, আমাদের যোগাযোগের নাম্বার এখানে দেওয়া রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা সরাসরি যোগাযোগ করো আমাদের সঙ্গে। এবং তোমরা উচ্চ মাধ্যমিকের যে রেজাল্ট তোমাদের আমি বলছি, প্রতিদিন যদি প্রতিনিয়ত ক্লাসগুলো করো 95+ কিন্তু মার্কস তোমরা ইজিলি ভাবে পাবে আউট অফ 100-এর মধ্যে 95+ পাওয়া পলিটিক্যাল সায়েন্সে কোনো ব্যাপার না। যারা টপ লেভেলের স্টুডেন্ট রয়েছে তারা এর থেকেও বেশি নাম্বার পেতে পারো। চর্চা, প্র্যাকটিস কি করে আসবে, কি করে ভালো রেজাল্ট আমরা করতে পারবো, আমাদের এই ধারাবাহিক ক্লাসগুলো করো, দেখবে তোমরা অনেকটা উন্নতি করতে পারবে। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরো একটা নতুন ক্লাস নিয়ে তোমাদের সঙ্গে। তোমরা প্রত্যেকেই ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ। থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল। থ্যাংক ইউ।